আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1 অর্থাৎ স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের অনুশীলনী 1.1 শুরু করতেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের একদম প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো এই অধ্যায়ে অনুশীলনী 1.1 সমাধান করতে গেলে আমাদের কি কি বেসিক বিষয়গুলো জানা দরকার সেগুলো কিন্তু আমি আগে লিখে নিয়েছি। আমি প্রথমে এই বেসিক বিষয়গুলো আলোচনা করব, তারপর ধাপে ধাপে যে অনুশীলনের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব ইনশাআল্লাহ। তো এগুলো না জানলে কিন্তু অনুশীলনের সমস্যাগুলো সমাধান করতে কিন্তু তোমাদের অনেকটাই সমস্যা হয়ে যাবে। সেজন্য আমি প্রথমে এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছ, সংখ্যা প্রতীক, স্বাভাবিক সংখ্যা, সার্থক অঙ্ক, অঙ্কপাতন, এগুলো কি আসলে এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, যাতে তোমাদের অনুশীলনের সমস্যাগুলো সমাধান করতে একদম ইজি হয়ে যায়। ঠিক আছে, তো দেখো প্রথমে আমরা জানবো সংখ্যা প্রতীকটা কি। সংখ্যা প্রতীকটা সংখ্যা লেখার জন্য যে প্রতীক ব্যবহার করা হয় তাকে আমরা বলবো সংখ্যা প্রতীক। কি বললাম আমি? সংখ্যা লেখার জন্য যে প্রতীকটা ব্যবহার করা হয় তাকে আমরা বলবো সংখ্যা প্রতীক। তো 0 থেকে 9 পর্যন্ত, তাহলে এগুলো সংখ্যা প্রতীকের মধ্যে পড়বে। ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত এগুলো কিন্তু সংখ্যা প্রতীকের মধ্যে। অর্থাৎ সংখ্যা লেখার জন্য আমরা কিন্তু 0 থেকে 9 এই 10টা অঙ্কের ভিতরে কিন্তু ব্যবহার করি। যেমন দেখো, আমি যদি একটু বিস্তারিত লিখতে চাই যে 0 1 2 3 4 5 6 7 8 এবং 9, তাহলে এখানে দেখতে পাচ্ছ 0 থেকে 9 পর্যন্ত কিন্তু এই কয়টা কিন্তু প্রতীক আছে। তাহলে এই যে সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা কিন্তু সংখ্যা লেখার জন্য আমরা কিন্তু এই কয়েকটা প্রতীকই কিন্তু ব্যবহার করি। তাহলে এই প্রতীকগুলোকে আমরা কি বলবো? এই প্রতীকগুলোকে বলবো আমরা সংখ্যা প্রতীক। কারণ তুমি যে কোনো সংখ্যা লিখতে যাও তখন দেখবা যে এই কয়েকটার মধ্যেই কিন্তু আছে। যদি আমি লিখতে চাই যে 720 লিখতে যাই, তাহলে এখান থেকে আমার 7 নেওয়া লাগলো, এখান থেকে 2 নেওয়া লাগলো, এখান থেকে 0 নেওয়া লাগলো, তার মানে কি 720 হলো। আবার যদি আমি লিখতে চাই যে 525, তাহলে দেখো এখান থেকে 5 নেওয়া লাগলো, এখান থেকে 2 নেওয়া লাগলো, এখান থেকে আবার 5 নেওয়া লাগলো। তাহলে আমরা যে সংখ্যাই লিখি না কেন, সেই সংখ্যা লিখতে গেলে কিন্তু আমাদের এই সংখ্যা প্রতীকগুলো সাহায্য নিতে হয়। তো দেখো, সংখ্যা লেখার জন্য আমরা যে প্রতীকগুলোর সাহায্য নেই, অর্থাৎ যে প্রতীকগুলো ব্যবহার করি সেই প্রতীকগুলোকে আমরা বলবো সংখ্যা প্রতীক। তো এই যে দেখতে পাচ্ছ 0 থেকে 9 পর্যন্ত এই প্রতীকগুলোর মধ্যেই কিন্তু আমরা ব্যবহার করি। তুমি যে সংখ্যায় লেখো না কেন, তা এই প্রতীকগুলোর মধ্যেই কিন্তু ব্যবহার করতে হবে, এর বাইরে কিন্তু যাইতে পারবে। যেমন আমি যদি লিখি যে 824, কিংবা লিখলাম 984, তাহলে দেখো এখানে 824 লিখছি, তাহলে এখানে দেখো 8 এখান থেকে নিছি, এখান থেকে 2 নিছি, এখান থেকে 4 নিছি, আবার এখান থেকে 984 লিখছি, এখান থেকে 9 নিছি, এখান থেকে 8 নিছি, এখান থেকে কিন্তু 4 নিছি, এই যে এখান থেকে 8 নিছি, এখান থেকে 4 নিছি। তাহলে দেখো আমরা যে সংখ্যায় লিখতে যাই না কেন, এই 0 থেকে 9 এর ভিতরে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু আমাদের দরকার লাগে। তার মানে সংখ্যা লেখার এগুলো কিন্তু সংখ্যা, যেমন 824 লিখছি, 984, 720, 525, এগুলো কিন্তু একটা সংখ্যা। তো এই সংখ্যাগুলো লেখার জন্য যে প্রতীকটা আমরা ব্যবহার করি সেটাকে আমরা বলবো সংখ্যা প্রতীক। তো এই যে সংখ্যা প্রতীক, এগুলো কিন্তু সংখ্যা প্রতীক। তো এই সংখ্যা প্রতীক, এটাকে সংখ্যা প্রতীক বলবো। একই সাথে এগুলোকে কিন্তু আমরা অঙ্কও বলবো, এদেরকে কিন্তু আমরা অঙ্কও বলবো, এদের কিন্তু আমরা অঙ্কও বলবো। ঠিক আছে, তাহলে কি জানলাম? যে সংখ্যা লেখার ক্ষেত্রে, লেখার জন্য যে প্রতীকগুলো ব্যবহার করা হয় তাকে আমরা বলবো সংখ্যা প্রতীক। তো এগুলোকে কি বলা হবে? অঙ্কও বলা হবে। তো সংখ্যা প্রতীকগুলো কোনগুলো? 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 এভাবে 9 পর্যন্ত। ঠিক আছে, তো এদের কিন্তু দেখো এক একটার কিন্তু প্রত্যেকটার কিন্তু একটা কিন্তু মান আছে। তো এগুলো আমরা পরেও জানবো। দেখো, তাহলে আমাদের কিন্তু সংখ্যা প্রতীকটা কিন্তু হয়ে গেল। তো এখন আমরা জানবো স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যাটা কি? স্বাভাবিক সংখ্যাটা শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে? স্বাভাবিক সংখ্যা বলে। এই যে আমরা লিখলাম, এই 0 সহ কিন্তু আমরা জানছিলাম সংখ্যা প্রতীক। তো এখানে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক মানে কি? ধনাত্মক মানে কি? পজিটিভ, অর্থাৎ প্লাস মান, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং ঋণাত্মক মানে কি? মাইনাস মান। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি?
ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কি, যেমন হচ্ছে 1 2 3 4, এরপর হচ্ছে কি 5, এগুলো হচ্ছে কি ধনাত্মক হচ্ছে কিন্তু পূর্ণ সংখ্যা। তো আমি যদি -3 লিখি অর্থাৎ বিয়োগ যদি 3 লিখি তাহলে এটা কিন্তু ঋণাত্মক মান হয়ে গেল, যেহেতু সামনে বিয়োগ চিহ্ন দিয়েছে এটা কিন্তু ঋণাত্মক মান হয়ে গেল। তো শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এগুলো সংখ্যা দেখো শূন্য ব্যতীত মানে শূন্য শূন্য ছাড়া কিন্তু এই সংখ্যাগুলো, তাহলে কি শূন্য মানে কি শূন্য যদি লিখি তাহলে সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। তার মানে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কি বলবো, স্বাভাবিক সংখ্যা বলবো। ঠিক আছে, তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে হচ্ছে স্বাভাবিক সংখ্যা কি 10 যদি লিখি তাহলে এটা কি স্বাভাবিক সংখ্যা? হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা। কারণ হচ্ছে আমি তো সংখ্যাতে বললাম যে শূন্য ব্যতীত, অর্থাৎ শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যা হবে না। কিন্তু এখানে দেখো শূন্য কিন্তু একের হচ্ছে কি সাহায্যকারী হিসেবে বসছে। ঠিক আছে, তাহলে এই যে শূন্য যে একের সাহায্যকারী হিসেবে বসলো, তাহলে এটা কিন্তু ডিরেক্ট হচ্ছে শূন্য বসে নাই, এটা একের কিন্তু সাথে বসছে। তার মানে এই 10ও কিন্তু হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম যে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে, স্বাভাবিক সংখ্যা বলে। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা জানবো হচ্ছে কি এই স্বাভাবিক সংখ্যাটা আমার জানা হয়ে গেলে এখন জানবো আমরা কি সার্থক অঙ্ক। সার্থক অঙ্কটা কি সেটা আমরা জানার চেষ্টা করব। তো সার্থক অঙ্কটা কি, শূন্য ব্যতীত, শূন্য ব্যতীত, শূন্য ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত, এই 9টি কে বলা হয়েছে কি সার্থক অঙ্ক, 1 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ এই যে এখানে দেখলাম আমরা এই শুধু শূন্য বাদ দিয়ে এই 1 থেকে 9 পর্যন্ত, এই 1 থেকে 9 পর্যন্ত এই 9টা অঙ্ককে আমরা বলবো হচ্ছে কি সার্থক অঙ্ক, সার্থক সার্থক অঙ্ক বলবো। ঠিক আছে, তাহলে শূন্য ব্যতীত 1 থেকে 9 পর্যন্তকে আমরা কি বলবো, সার্থক অঙ্ক বলবো। ঠিক আছে, শূন্য ব্যতীত আমরা কি বলবো, 1 থেকে 9 পর্যন্ত এই 9টি অঙ্ককে আমরা বলবো হচ্ছে কি সার্থক অঙ্ক। তো এইগুলোকে আমরা সার্থক অঙ্ক কেন বলবো, কারণ হচ্ছে এদের প্রত্যেকেরই কিন্তু নিজস্ব একটা স্বকীয় মান আছে। যেমন হচ্ছে দেখো 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই 1 থেকে 9 পর্যন্ত এই 9টা অঙ্ককে আমরা বলবো হচ্ছে কি সার্থক অঙ্ক। তো সার্থক অঙ্কটা কেন বললাম এদেরকে, কারণ হচ্ছে এদের প্রত্যেকের কিন্তু একটা নিজস্ব বা স্বকীয় কিন্তু মান আছে। যেমন এর মান এখানে কিন্তু 1, এর মান 2, এর মান 3, এর মান 4, এর মান 5 6 7 8, এগুলো কিন্তু প্রত্যেকটার কিন্তু স্বকীয় একটা মান আছে। ঠিক আছে, এই জন্য এই 1 থেকে 9 পর্যন্ত এই 9টা অঙ্ককে আমরা বলবো হচ্ছে কি সার্থক অঙ্ক। ঠিক আছে, কিন্তু শূন্যকে যদি আমরা কল্পনা করি, দেখো শূন্য, এই শূন্যর কিন্তু নিজস্ব কোনো মান নাই। তোমাকে যদি বলি হচ্ছে ওখানে হচ্ছে কি শূন্যটা আম আছে, তুমি নিয়ে আসো, তো শূন্যটা আম মানে কি, ওখানে কিন্তু একটা আমও নাই। তার মানে হলো যে শূন্য যে আমরা বললাম এখানে কিন্তু এর কোনো ভ্যালু নির্দেশ করতেছে না, বা এর নিজস্ব কোনো মান না থাকার কারণে এই শূন্যকে বলা হয়েছে কি পরার্থক অর্থ, বা হচ্ছে অভাবজ্ঞাপক অর্থ, কিংবা হচ্ছে কি সহকারী অঙ্ক। ঠিক আছে, কি বললো, শূন্যকে কিন্তু বলা হয়েছে কি পরার্থক অঙ্ক, বা হচ্ছে অভাব জ্ঞাপক অঙ্ক, বা হচ্ছে কি সহকারী অঙ্ক বলা হয়, সহকারী অঙ্ক বলা হয়। তাহলে আমরা কি জানলাম যে 1 থেকে 9 পর্যন্ত এই 9টা অঙ্ককে আমরা কি বলবো, সার্থক অঙ্ক বলবো। কারণ হচ্ছে এই 1 থেকে 9 পর্যন্ত এই 9টা অঙ্কের কি মান আছে, একটা স্বকীয় মানে কি নিজস্ব একটা মান আছে, সেজন্য এটাকে আমরা বলতেছি সার্থক অঙ্ক। কিন্তু শূন্যর কিন্তু নিজস্ব কোনো মান নাই। তার মানে এই শূন্য যেহেতু হচ্ছে নিজস্ব বা স্বকীয় কোনো মান নাই, সেজন্য আমরা শূন্যকে বলবো পরার্থক অঙ্ক, কিংবা অভাব জ্ঞাপক অঙ্ক, বা হচ্ছে কি সহকারী অঙ্ক। ঠিক আছে, তো এখানে দেখো এই যে আমরা যদি লিখি যে সে লিখলাম হচ্ছে 10। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই যে পরার্থক অর্থ, এটা কিন্তু অন্য একটা অঙ্কের সাথে কিন্তু হচ্ছে কি নির্ভর করতেছে, বা হচ্ছে দেখো যদি অভাব দেখো এই শূন্যর কিন্তু কোনো মান নাই, কিন্তু এখানে সেজন্য হয়েছে কি অভাব জ্ঞাপক অঙ্ক। আবার সহকারী অঙ্ক কেন হইলো, সহকারী অঙ্ক হচ্ছে এই যে একের সাথে এটা কিন্তু সহকারী হিসেবে কাজ করছে, করার পর কিন্তু
এখানে কিন্তু 10 হয়েছে। তো এই যে 1কে সাহায্য করার ফলে এখানে যে 10 হলো, তাহলে এই শূন্য কিন্তু এখানে কি 1কে সাহায্য করলো, তার মানে এখানে কি সহকারী অঙ্ক হিসেবে কিন্তু শূন্যর হচ্ছে ব্যবহার হয়। ঠিক আছে, তো আশা করি এটা হচ্ছে কি বুঝতে পারছো। তার মানে আমাদের হচ্ছে কি সার্থক অঙ্কটা চলে গেল। তো এখন আমরা কি জানবো, এখন আমরা জানবো হচ্ছে কি অঙ্ক পাতন। তাহলে অঙ্ক পাতনটা কি, অঙ্ক পাতন কিন্তু খুবই সহজ আরো মজার। সেটা হচ্ছে কি কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে বলা হয় অঙ্ক পাতন। তাহলে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে বলা হয় অঙ্ক পাতন। যেমন ধরো আমি যদি লিখি 123, তাহলে এই 123 যে আমি লিখলাম, তাহলে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে বলা হয় অঙ্ক পাতন। এই যে আমি লিখলাম 123, সেটা কিন্তু একটা সংখ্যা। এই সংখ্যাকে কিভাবে লিখলাম, অঙ্ক দ্বারা লিখলাম। তো অঙ্কগুলো কি কি, এই যে দেখতে পাচ্ছ 0 থেকে হচ্ছে কি 9 পর্যন্ত, এই 10টা হচ্ছে কি অঙ্ক। এই 10টাই কিন্তু হচ্ছে কি অঙ্ক বা সংখ্যা প্রতীকে বলা হয়। তাহলে এই 10টাই হচ্ছে কি অঙ্ক। তাহলে এই সংখ্যা লেখার ক্ষেত্রে 123 যে আমি লিখলাম, এই সংখ্যাটা লেখার ক্ষেত্রে অঙ্ক দ্বারা কিন্তু আমরা লিখলাম, এই সংখ্যাকে কিন্তু অঙ্ক দ্বারা লিখলাম। এই যে এখান থেকে 1 নিছি, এখান থেকে 2 নিছি, এখান থেকে 3 নিছি, নেওয়ার ফলে কিন্তু এই সংখ্যাটা তৈরি হয়েছে। তার মানে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলবো আমরা, অঙ্ক পাতন বলবো। তাহলে দেখো আবার যদি আমি নেই যে হচ্ছে 4 6 9, তাহলে 459 কিন্তু নিলাম। তো এই 459 যে আমি নিলাম, তাহলে এখান থেকে দেখো 4 নিছি, এখান থেকে হচ্ছে কি 6 নিছি একটা অঙ্ক, এখান থেকে 9 নিছি একটা অঙ্ক। তার মানে এই 3টা অঙ্ক মিলে কিন্তু এই সংখ্যাটা হয়েছে। তার মানে এই যে এই সংখ্যাটা আমরা লিখলাম, এটা কিন্তু অঙ্ক দ্বারা লিখলাম। এই 4 অঙ্ক দ্বারা লিখলাম, নিয়ে লিখলাম, এরপর 6 অঙ্ক নিয়ে লিখলাম, এরপর 9 অঙ্ক নিয়ে লিখলাম। তাহলে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে আমরা কি বলবো, অঙ্ক পাতন। এই যে একটা সংখ্যা দেখতে পাচ্ছ, এই সংখ্যাকে কি আমরা করছি, অঙ্ক দ্বারা কিন্তু লিখছি, বিভিন্ন অঙ্ক দ্বারা কিন্তু লিখছি। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে কি অঙ্ক পাতন। তাহলে অঙ্ক পাতনও কিন্তু খুব ইজি, আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের অঙ্ক পাতনটা কিন্তু এখানে কিন্তু চলে গেল। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা কি সম্পর্কে জানবো, আমরা হচ্ছে দশমিক বা 10 গুণোত্তর রীতি সম্পর্কে জানবো। তো দশমিক বা 10 গুণোত্তর রীতিটা কি, এটা আমাদের বুঝতে হলে দেখো এখানে প্রত্যেকে হচ্ছে কি একটা সংখ্যার হচ্ছে কি প্রত্যেক মানের কিন্তু হচ্ছে কি স্থানীয় মান আছে। ঠিক আছে, যেমন দেখো এটা হচ্ছে কি 10 ভিত্তিক। ঠিক আছে, এটা হচ্ছে কি 10 ভিত্তিক, কারণ হচ্ছে কি এখানে দেখো আমি যদি একটা সংখ্যা লিখি যে হচ্ছে কি 6 6 6, তাহলে 3টা 6 মিলে কিন্তু 666 কিন্তু আমি এখানে লিখলাম। ঠিক আছে, তো এখানে দেখো এইটার কিন্তু একটা হচ্ছে কি, এটা হচ্ছে এককের ঘর, আমরা কিন্তু 4এও পড়ে আসছি, 5এও কিন্তু পড়ে আসছি। এটা হচ্ছে দশকের ঘর, এটা হচ্ছে কি শতকের ঘর। তো এই প্রত্যেকটার কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে স্থানীয় কিন্তু মান আছে। ঠিক আছে, তাহলে দেখো এই যে এটা হচ্ছে এককের ঘর, একক, এটা হচ্ছে কি দশকের ঘর, দশক, এটা হচ্ছে কি শতকের ঘর। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা হচ্ছে কি এর স্থানীয় মান কত হবে, 6 কিন্তু একক হবে, 6 হচ্ছে কি একক হবে, 6 একক। তার মানে কি এর মান হচ্ছে কি 6। তো এটা হচ্ছে কি এই পাশে এটা দেখতে পাচ্ছি 6। ঠিক আছে, এটা কিন্তু দশকের ঘরের মান। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে কি দশকের ঘরের মান, তার মানে কি 6 দশক, অর্থাৎ 6 গুণ হচ্ছে কি 10, অর্থাৎ এটা স্থানীয় মান কিন্তু হচ্ছে কি 60। তো এটার যে স্থানীয় মান 60, এরপরে যেটা যাবে অর্থাৎ কি এই যে সবার ডান পাশে হচ্ছে কি যে মানটা থাকবে স্থানীয় মান, এটার থেকে এই দশকের ঘরের মান হচ্ছে কি 10 গুণ বড়। আবার হচ্ছে এই দশকের ঘর থেকে শতকের যে মানটা আছে সেটা হচ্ছে কি আবার হচ্ছে কি 10 গুণ বড়। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে কি এটাকে আমরা বলবো হচ্ছে কি দশমিক বা হচ্ছে কি 10 গুণোত্তর রীতি। আবার দেখো এটার যদি আমরা স্থানীয় মানটা বের করি, তাহলে কি হবে যে এটা হচ্ছে শতকের ঘর, অর্থাৎ 6 গুণ 100, তাহলে হচ্ছে কি এখানে হবে কি 600 কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে যে আমরা 600 পাইলাম, তাহলে এটা কিন্তু হচ্ছে কি এই যে এই শতকের ঘরের এটা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি স্থানীয় মান। ঠিক আছে, তাহলে ডান দিক থেকে হচ্ছে কি দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানের 10 গুণ। এই যে ডান দিক থেকে দেখো, এই ডান দিক থেকে আমরা কি করব, এই যে দ্বিতীয় মানটা এখানে পাচ্ছি, এই দ্বিতীয় অঙ্কটি হচ্ছে কি এর স্বকীয় মানের হচ্ছে কি 10 গুণ। ঠিক আছে, এই দ্বিতীয়টা। আবার হচ্ছে এটার হচ্ছে কি
এই এই 6টা হচ্ছে কি এর যে ডান দিকের মান আছে এটা হচ্ছে কি 10 গুণ হয়ে যাবে, এটার থেকে এটা 10 গুণ, এর থেকে এটা 10 গুণ, অর্থাৎ স্বকীয় মানের হবে হচ্ছে কি 10 গুণ। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা হচ্ছে কি 10 গুণোত্তর বা হচ্ছে কি দশমিক যে রীতি এটা কিন্তু হচ্ছে কি বুঝতে পারছো। ঠিক আছে, অর্থাৎ এই যে সবার ডান দিকে, আবার আমি বোঝানোর চেষ্টা করি, অর্থাৎ এই সবার ডান দিকের যে মানটা, এই সবার ডান দিকের মানটা কিন্তু হচ্ছে কি স্বকীয় মান প্রকাশ করতেছে। স্বকীয় মানে কি নিজস্ব মান। এই যে আমরা এখানে পড়ে আসলাম স্বকীয় মান হচ্ছে কি 6 এটা, অর্থাৎ এটা কিন্তু এই স্বকীয় মানটাই কিন্তু নির্দেশ করতেছে, স্বকীয় মানটাই কিন্তু হচ্ছে এখানে নির্দেশ করতেছে। ঠিক আছে, আবার হচ্ছে এই ডান দিকের হচ্ছে ডান দিক থেকে হচ্ছে কি দ্বিতীয় অঙ্কটিতে থাকবে, এই দ্বিতীয় অঙ্কটি হচ্ছে কি এর স্বকীয় মানের হচ্ছে কি 10 গুণ। ঠিক আছে, এই ডান দিকে হচ্ছে কি স্বকীয় মানের হচ্ছে কি 10 গুণ, অর্থাৎ তত দশক হচ্ছে কি প্রকাশ করে। আবার হচ্ছে তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানের হচ্ছে কি 10 গুণ, এই তৃতীয় হচ্ছে কি তৃতীয় যে হচ্ছে কি মানটা দেওয়া আছে এটা হচ্ছে কি দ্বিতীয় স্থানের মানের হচ্ছে কি দ্বিতীয় স্থানের মানের হচ্ছে কি 10 গুণ হবে, অর্থাৎ স্বকীয় মানের হচ্ছে কি শতগুণ। অর্থাৎ এই যে স্বকীয় মানটা 6 দেওয়া আছে এটার হচ্ছে কি শতগুণ হবে হচ্ছে কি এর হচ্ছে কি স্থানীয় মান। ঠিক আছে, অর্থাৎ শতগুণ মানে কি 100 দ্বারা হচ্ছে গুণ করছি। তাহলে দেখো একক, দশক, শতক। তাহলে আশা করি এই যে 10 গুণোত্তর নিয়ম বা হচ্ছে দশমিক রীতি এটা কিন্তু তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। তো এখন আমরা কি জানবো, এখন কিন্তু আমরা জানবো হচ্ছে আমরা হচ্ছে দশমিক বা 10 গুণোত্তর রীতি কিন্তু জেনে ফেললাম। তো এখন আমরা জানবো হচ্ছে কি দেশীয় সংখ্যাপতন রীতি ও কমার ব্যবহার। তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে জানবো। তো এটা জানার জন্য আমরা হচ্ছে কি কি লিখবো এখানে দেখো, একক, একক, এরপর হচ্ছে কি দশক, এরপর হচ্ছে কি শতক, এরপর হচ্ছে কি হাজার, এরপর হচ্ছে কি অযুত, এরপর হচ্ছে লক্ষ, নিযুত, এরপর হচ্ছে কি কোটি। ঠিক আছে, আমরা কিন্তু ক্লাস 4 এবং ক্লাস 5 এ কিন্তু এই ধরনের দেখে এসেছি একক, দশক, শতক, হাজার, এরপর হচ্ছে কি অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম কিন্তু দেখে এসেছি। ঠিক আছে, তো এখন এগুলো কি, এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে কি আমাদের হচ্ছে কি সংখ্যা চেনাতে কিন্তু হচ্ছে কি সাহায্য করে, যে সংখ্যাটা কত প্রকাশ করতেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি যদি লিখি যে হচ্ছে কি এককের ঘরে কত বসাবো, দশকের ঘরে, যেমন হচ্ছে আমি যদি লিখি যে হচ্ছে কি 21, ধরলাম আমি লিখলাম হচ্ছে কি 21, আমি ছোট থেকে বোঝানোর চেষ্টা করি। তাহলে 21 যে লিখলাম এই একটা সবার ডান দিকের যে অঙ্কটা থাকবে এটা কিন্তু এককের ঘর, একক, একক, এবং এটা কিন্তু হচ্ছে কি দশকের ঘর, দশকের ঘর। এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এককের ঘরে 1 এবং দশকের ঘরে কিন্তু 2, এটা কিন্তু হয়ে গেল কত 21 কিন্তু হয়ে গেল। তো এইভাবে যদি আমি কোটি থেকে লেখা শুরু করি, যেমন ধরো আমি এখানে লিখবো হচ্ছে কি 5, এখানে লিখলাম আমি 3, এখানে লিখবো আমি হচ্ছে 2, এখানে হচ্ছে অযুতের ঘরে লিখলাম 6, এখানে হাজারের ঘরে আমি কত লিখলাম, লিখলাম 3, এখানে লিখলাম হচ্ছে কি 2, এখানে লিখলাম 9, এখানে লিখলাম 6। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি একটা সংখ্যা ধরো, তাহলে এই সংখ্যার হচ্ছে কি একক হচ্ছে 6, দশক হচ্ছে 9, শতক হচ্ছে 2, হাজার হচ্ছে কি হাজারে আছে 3, অযুতে হচ্ছে কি 6, লক্ষে হচ্ছে 2, নিযুতে 3, কোটিতে আছে 5। তো এই সংখ্যাটাকে আমরা কিভাবে পড়বো? ঠিক আছে, এই সংখ্যাটাকে আমাদের পড়ার জন্য আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, যে হচ্ছে এখানে হচ্ছে হাজার এবং অযুত যে লিখছি এই দুইটা ঘর মিলে কিন্তু আমাদের কি হাজারের ঘর ধরতে হবে, হাজারের ঘর, এই দুইটা মিলে কিন্তু হচ্ছে কি আমাদের হাজারের ঘর। এবং এখানে নিযুত এবং হচ্ছে লক্ষ যে লিখছি এই দুইটা মিলে কিন্তু হবে কি লক্ষের ঘর। ঠিক আছে, এই দুইটা মিলে কিন্তু হবে হচ্ছে কি লক্ষের ঘর। তাহলে এখানে দেখো এই সংখ্যাটাকে যদি আমরা হচ্ছে কি পড়ার চেষ্টা করি তাহলে কি হবে, 5 কোটির ঘরে আছে, তাহলে 5 কোটি 32 লক্ষ 63,200 কত 96। তাহলে এই সংখ্যাটা কত হইল যে 5 কোটি 32 লক্ষ 63,200 কত 96। তাহলে এই সংখ্যাটা কিন্তু আমরা হচ্ছে কি এটা পাইলাম। তো এটাকে আমরা যদি হচ্ছে কি এইভাবে লিখি যে 5 একসাথে যদি লিখি 5 3 2 6 3 2 9 6, তাহলে এখন দেখো এখানে কিন্তু
5,32,63,200 কিন্তু 96 হয়ে গেল। তো এখানে আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই সিরিয়ালটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেটা আমি 4এও শিখাইছি, ক্লাস 5এও কিন্তু শিখাইছি। তো দেখো এখানে হাজার এবং হচ্ছে কি অযুতের ঘর মিলে হবে কি হাজার, এবং নিযুত এবং লক্ষ এবং নিযুতের ঘর মিলে হবে কি লক্ষ। তাহলে এই দুইটা মিলে কিন্তু লক্ষ। আমাদের কিন্তু এভাবে পড়া যাবে না যে 5 কোটি 3 নিযুত 2 লক্ষ 6 অযুত, এভাবে কিন্তু পড়া যাবে না, কারণ এই দুইটা মিলে কিন্তু হচ্ছে লক্ষ হয়ে যাবে। তাহলে 5,32,00,000 এই দুইটা মিলে কি হাজার হয়ে যাবে 63,200 কত 96। তো এখন এই যে আমরা হচ্ছে কি দেশীয় সংখ্যা পদ্ধতিতে পড়লাম, তো এখানে কিন্তু কমার ব্যবহার আছে। কমার ব্যবহারটা করলে হয় কি যে হচ্ছে আমাদের এই সংখ্যাটা কত নির্দেশ করতেছে এটা কিন্তু চিনতে আমাদের সুবিধা হয়ে যায়। যেমন হচ্ছে দেখো দেশীয় পদ্ধতিতে একক, দশক, শতক এই 3 ঘর পর প্রথমে আমরা কি করবো, আমি লাল কালি দিয়ে দেখাই দেই। 3 ঘর পর কিন্তু আমরা কমা দেব, এরপর পরবর্তী 2 ঘর পর কমা দেব, এরপর পরে আরো 2 ঘর পর কি কমা দেব। তাহলে দেখো কমা দিলাম, এটা হচ্ছে কি দেখো কোটি, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে কি একক, দশক, শতক। তো এখন দেখো এখানে 5,32,63,200 কত 96। ঠিক আছে, তো আমি যদি এইভাবে লিখি যে হচ্ছে 2 0 4 3 1, এরপর হচ্ছে 5 6 7, তাহলে এইরকম যদি লিখি তাহলে দেখো এটা হচ্ছে কি একক, এটা দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটির ঘরে চলে গেছে। তো দেখো আমরা কি করব, প্রথম থেকে হচ্ছে কি 3 ঘর ডান দিক থেকে 3 ঘর পর যে কমা দেব, এরপর 2 ঘর পর, এরপর 2 ঘর পর কমা দেব। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কোটির ঘর, তাহলে 2 কোটি, এখানে কিন্তু সামনে একটা শূন্য আছে, তাহলে এখানে 4 লক্ষ হবে, 4,31,500 কত হচ্ছে, এখানে কিন্তু 66 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাইলাম 2,04,31,000 কত 566 কিন্তু আমরা এখানে হচ্ছে কি পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা যে কমার ব্যবহারটা শিখলাম, এটা হচ্ছে কি 4 অঙ্ক বা হচ্ছে কি তার যদি বেশি থাকে অঙ্ক, তখন কিন্তু আমরা এটা ব্যবহার করার চেষ্টা করবো, তখন কিন্তু আমাদের সুবিধা হবে। 4 অঙ্ক বা হচ্ছে বেশি যদি থাকে তাহলে কিন্তু আমরা এই কমাগুলো ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে দেখো 4 অঙ্কের কিন্তু অনেক 4 অঙ্কের কিন্তু হচ্ছে কি এখানে হচ্ছে কি অনেক বেশি কিন্তু ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তার মানে এখানে কি আমরা কমা ব্যবহার করব। তো এখন কথা হচ্ছে দেখো এখানে যে আমি লিখলাম যে 5,32,63,296, তো এখানে যদি সামনে যদি কোটির সামনে যদি আরো যদি হচ্ছে 6 দিল একটা, আর একটা 7 দিল, তাহলে এটাকে কিভাবে পড়বো। তো কোটির পরে এখানে যতগুলো সংখ্যায় দেখ না কেন সেটাকে আমরা কিন্তু কোটি পড়বো। যেমন দেখ এখানে যদি 6 দেয়, এখানে যদি 7 দেয়, তাহলে এখানে কিন্তু 765 কোটি হয়ে গেল। এটা 765 কোটি 32,63,296। ঠিক আছে, তো এখন এই যে আমরা এখানে আরো একটা বিষয় যেটা শিখলাম যে হাজার এবং অযুতের ঘর মিলে কি হাজার। তো আমাকে কেউ যদি লিখতে বলে যে 75,000 লিখো, তো 75,000টা কিভাবে লিখবো, এখানে দেখো এখানে দেবো হচ্ছে কি 5, এখানে অযুতের ঘরে দেবো 7, যেহেতু অযুত এবং হাজারের ঘর মিলে কি হাজার, তাহলে 75,000টা আমরা কি লিখবো 7 এবং 5 এভাবে কিন্তু লিখবো যে 75,000। ঠিক আছে, আবার যদি কখনো যদি বলা হচ্ছে যে 83 লক্ষ, তো 83 লক্ষ যখন বলবে তখন আমরা কি করব, এখানে হচ্ছে কি লক্ষ এবং নিযুতের ঘর মিলে যেহেতু হচ্ছে কি লক্ষের ঘর, সেজন্য আমরা 83 লক্ষ কিভাবে লিখবো 3 8, তাহলে 83 লক্ষ কিন্তু এখানে হয়ে গেল। ঠিক আছে, তো এখানে যদি কখনো এভাবে বলে যে হচ্ছে কি 83 লক্ষ হচ্ছে কি 5,000 লেখো, এটা তাহলে 83 লক্ষ 5,000 যদি লিখতে বলে, তাহলে দেখো এখানে নিযুত এবং লক্ষের ঘর মিলে কি লক্ষ, তার মানে এখানে আমি যদি 83 লক্ষ লিখলাম, এরপর হচ্ছে কি 5,000, তাহলে 5,000টা এখানে লিখবো। তো এখানে কিন্তু এই যে অযুতের ঘরটা আছে, এই অযুতের ঘরটা কিন্তু ফাঁকা রাখা যাবে না। যদি তার থেকে হচ্ছে কি বাম দিকে যদি সংখ্যা থাকে, তো এই অযুতের ঘরটা কিন্তু ফাঁকা রাখা যাবে না। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে আমাদের শূন্য দ্বারা কি এখানে কি বসাই দিতে হবে, শূন্য দ্বারা কি এখানে কি নির্দেশ করতে হবে। তার মানে 83,05,000 এই ঘরটা কিন্তু ফাঁকা রাখা যাবে না, এই অযুতের ঘরটা। আবার হচ্ছে এখানে যদি লক্ষের ঘর, এটা কিন্তু ফাঁকা রাখবে না। শতকের ঘরও কিন্তু যে ঘরই বলো সেটা কিন্তু ফাঁকা রাখা যাবে না, যদি হচ্ছে সেটা না থাকে সেটা শূন্য দ্বারা নির্দেশ করতে হবে। যেমন এখানে দেখো 83,05,000 লিখলাম, যদি বলে 83,05,000 হচ্ছে কি 10 লেখো, কিংবা 83,05,000
9 লেখো। তো সেক্ষেত্রে কি করতে হবে, 83,83,05,000 হচ্ছে কি 9 যে এখানে লিখলাম আমি। তো এটা হচ্ছে কি এককের ঘরে কিন্তু হচ্ছে এই 9টা। তো এখন এই যে দশকের ঘর এবং শতকের ঘরে ফাঁকা থাকলো, এখানে কি দুইটা শূন্য দ্বারা কিন্তু আমাদের হচ্ছে কি মিল করে দিতে হবে। তাহলে 83,05,009 কিন্তু হয়ে গেল। তো আশা করি এই হচ্ছে দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি তোমরা বুঝতে পারছো। আর কমা হচ্ছে কি 3 ঘর পর প্রথমে দিবা, এরপর 2 ঘর পর 2 ঘর পর, ঠিক আছে, এইভাবে কিন্তু দিবা। আর কোটির ঘরে কি করবা, কোটি পর্যন্ত যাওয়ার পর এখানে যত কোটি থাকুক তত কোটি কিন্তু আমাদের হচ্ছে কি পড়তে হবে, এদিকে একটু খেয়াল রাখবা, ঠিক আছে। তো চলো এখন আমরা হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে চলে যাই। তাহলে দেখো এখন আমরা কি করব, আন্তর্জাতিক গণনা পদ্ধতিটা শিখবো। তো আন্তর্জাতিক গণনা পদ্ধতি দেখো একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। তো আমরা হচ্ছে কি দেশীয় গণনা পদ্ধতিতে কিন্তু একক, দশক, শতক যেরকম ভাবে দেখেছি, এখানেও কিন্তু হচ্ছে একক, দশক, শতক কিন্তু একই সেম, ঠিক আছে। তো হাজার, মিলিয়ন এবং বিলিয়নে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে কিভাবে, যেমন আমি যদি লিখি যে হচ্ছে 5, 3, 2, 9, 7, 4, 1, 2 এরকম একটা হচ্ছে কি সংখ্যাটা লিখলাম। তো এখানে দেখো এই সংখ্যাটাতে কি করব আমরা, তো আমরা যদি হচ্ছে দেশীয় পদ্ধতিতে গণনা করতে চাই তাহলে কি হবে, এখানে দেশীয় পদ্ধতিতে যদি গণনা করি তাহলে এখানে দেখো 5,32,97,412 কিন্তু হচ্ছে, এটা হচ্ছে দেশীয় পদ্ধতি অনুসারে আমরা যেটা শিখে আসলাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি হবে, এখানে একক, দশক, শতক কিন্তু আমি সেম তোমাদেরকে বললাম। তো দেখো এককের ঘরে আছে কত 2 আমি লিখলাম, দশকের ঘরে কত আছে হচ্ছে কি 1 আমি হচ্ছে লিখলাম, এবং শতকের ঘরে আছে কত 4 আমি লিখলাম। তাহলে কি এককের ঘরে 2, দশকের ঘরে 1 এবং শতকের ঘরে কিন্তু 4 আমরা লিখলাম। তো এখন আমরা কি করব, দেখো এখানে দেশীয় পদ্ধতিতে এখানে কিন্তু 97,000 পড়তেছে, কিন্তু আন্তর্জাতিকের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু 297,000 পড়বে। 200 কত পড়বে, 297,000 কিন্তু পড়বে, ঠিক আছে, 297,000, ঠিক আছে। এই যে 3টা, এরপর হচ্ছে কি এখানে হচ্ছে কি এই 53 হচ্ছে কি মিলিয়ন, এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো 53 মিলিয়ন। তো এখানে তোমাদের বুঝার সুবিধার্থে আমি যদি এখানে আরো একটা যদি হচ্ছে 6 দেই, তাহলে কি এখানে দেখো এখানে কিন্তু 6 হয়ে যাবে। তার মানে এখানে কি বুঝলে, আমরা যে দেশীয় পদ্ধতিতে হচ্ছে কি 2 ঘর প্রথমে 3 ঘর পর পর কমা দিছি, এরপর 2 ঘর পর পর কিন্তু কমা দিছি। তো এখানে আন্তর্জাতিক রীতিতে কি করতে হবে, আমাদের প্রথমে 3 ঘর পর পর কমা, তারপরেও কিন্তু 3 ঘর পর পর কমা কিন্তু আমাদের দিতে হবে। তো এই সংখ্যাটাকে আমরা পড়বো হচ্ছে 653,297,400 কত 12 কিন্তু এভাবে আমরা পড়বো, ঠিক আছে। তো এখন দেখো এটা কিন্তু মিলিয়নের হিসেবে, এখানে কিন্তু আন্তর্জাতিক হিসেবে। তো কোথাও যদি এখানে দেখো যদি এইরকম সংখ্যা থাকে যে হচ্ছে এইরকম সংখ্যায় আমি দিলাম, তো একটু হচ্ছে ঘুরায় দেই, যেমন 72 লিখলাম, এরপর হচ্ছে 0, 5, 4, এরপর হচ্ছে 4, 3, 2, এরপর 1, 1, 6 দিলাম। তো আমি এরকম কিন্তু একটা সংখ্যা লিখলাম ধরো। তো এটাকে আমরা কিভাবে পড়বো আন্তর্জাতিক হিসাবে, আন্তর্জাতিক হিসাবে আমাদের কি করতে হবে, প্রতি 3 ঘর পর পর আমরা কিন্তু দেশীয়তে বসলাম, দেশীয় হচ্ছে কি গণনা পদ্ধতিতে প্রথমে 3 ঘর পর কমা, এরপর 2 ঘর পর পর কমা। তো এখানে কিন্তু 3 ঘর পর পর কিন্তু কমা দিতে হবে সব সময়ের জন্য, 3 ঘর, এখানে 3 ঘর পর কমা দিলাম আমি, 3 ঘর পর কমা দিলাম, এরপর কিন্তু এখানে আমি 3 ঘর পর কি কমাটা কিন্তু আমাদের হচ্ছে কি দিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু কত হলো, এখানে কিন্তু হচ্ছে এই যে এখানে দেখো এখানে কিন্তু 72 হচ্ছে কি বিলিয়ন হয়ে গেল। এই যে এখানে আমি লিখলাম 72, এরপর হচ্ছে কি 0, 5, 4 এত হচ্ছে কি 54 মিলিয়ন, এরপর হচ্ছে 4, 3, 2 এত হচ্ছে কি হাজার, এরপর হচ্ছে কি 1, 1, 6। তার এই সংখ্যাটা কিন্তু এভাবে কিন্তু হয়ে গেল। তো এখন কথা হচ্ছে কখনো যদি হচ্ছে এই 2 ঘরের হচ্ছে কি 3 ঘরের যদি কম থাকে, অর্থাৎ কখনো এখানে যদি বলে হচ্ছে যে 72,54,432,116 লেখো, তাহলে এই সংখ্যাটা লিখতে গেলে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে। এখানে দেখো আমরা কিন্তু জানি মিলিয়নের ঘরেও 3টা অঙ্ক থাকবে,
হাজারের ঘরে 3টা অঙ্ক থাকবে, বিলিয়নের ঘরে কিন্তু 3টা অঙ্ক থাকবে। তো এখন দেখো এই মিলিয়নের ঘরে কিন্তু হচ্ছে 54,000 মানে কি দুইটা কিন্তু অঙ্ক, কিন্তু আমাদের সূত্র অনুযায়ী কি 3টা কিন্তু শূন্য থাকবে। তো সেজন্য আমরা কি করছি, এখানে কিন্তু একটা বাম পাশে হচ্ছে কি শূন্য দিয়ে এই ঘরটা কি পূরণ করছি। তো এই শূন্যটা যদি ডান পাশে দেয় তাহলে কিন্তু 540 মিলিয়ন হয়ে যাবে, সেটা কিন্তু বেশি হয়ে যাবে, যেটা 54 মিলিয়ন কিন্তু হবে না। সেজন্য বাম পাশে শূন্য দিয়ে কি এটা হচ্ছে কি এটা হচ্ছে কি পূরণ করছি, যে মিলিয়নের ঘরে কিন্তু 3টা হবে। তো আবার হচ্ছে যদি এখানে দেখো বিলিয়নের ঘরে তাহলে আমরা 3টা দিলাম না কেন, যেহেতু হচ্ছে 3টার এখানে, কারণ হচ্ছে বিলিয়নের পরে বাম পাশে কিন্তু আর কিছু নাই। তো এখানে যদি হচ্ছে কি শুধু 54 মিলিয়ন এ পর্যন্ত বলতো, তখন কিন্তু আমাদের এই শূন্যটা কিন্তু আলাদা করে লিখতে হতো না, তখন কিন্তু আমরা এই 54,420,116 কিন্তু লিখতে পারতাম। তো এর বাম পাশে যেহেতু হচ্ছে বিলিয়ন আছে, সেজন্য হচ্ছে কি এখানে শূন্য দ্বারা পূরণ করতে হবে। তো কোথাও যদি এখানে যদি এরকম বলে যে হচ্ছে লেখো যে হচ্ছে কি 72 বিলিয়ন, এরপর হচ্ছে 420 মিলিয়ন, এরপর হচ্ছে 2,225 লেখো, তা এরকম যদি লিখতে বলে তাহলে দেখো এখানে কিন্তু আমি কিন্তু হচ্ছে কি হাজারের ঘরে কিন্তু আমার হচ্ছে কি 3টা ঘর হবে। তো এখানে দেখো 72 হচ্ছে কি বিলিয়ন, 420 মিলিয়ন, তো এখানে 2,200 হচ্ছে কি 25, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু এটা যদি পূরণ করতে চাই তাহলে সামনে কিন্তু 2টা শূন্য দিতে হবে, যেহেতু আমরা কিন্তু জানি হচ্ছে কি হাজারের ঘরে হচ্ছে কি সবসময় 3টা বসবে, 3টা অঙ্ক কিন্তু বসবে, ঠিক আছে। তো আশা করি এই যে মিলিয়ন এবং হচ্ছে কি মিলিয়ন বিলিয়ন এই যে হিসাবগুলো, এগুলো কিন্তু তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো এগুলো কিন্তু 5 ক্লাস 4 কিন্তু দেখে এসেছো। তো আশা করি এগুলো হচ্ছে কি তোমাদের কাছে আরো হচ্ছে কি সহজ হয়ে গিয়েছে। তো এখানে একটা কিন্তু সম্পর্ক তোমাদের হচ্ছে জানতে হবে, খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক, সেটা হচ্ছে কি যে 1 মিলিয়ন সমান হচ্ছে কিন্তু 10 লক্ষ। এটা হচ্ছে দেশীয় পদ্ধতির সাথে হচ্ছে কি হচ্ছে তুলনা করতে কিন্তু এটা ব্যবহার করা হয়েছে। 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ, এটা তোমরা মাথায় রাখবে। এবং হচ্ছে 1 বিলিয়ন সমান হচ্ছে কি 100 কোটি। তাহলে 1 বিলিয়ন সমান হচ্ছে কি 100 কোটি, আর 1 মিলিয়ন সমান হচ্ছে কি 10 লক্ষ, এটা কিন্তু তোমরা মাথায় রাখবা। তো তোমরা যদি এটা বুঝে থাকো, তোমাদেরকে 2টা প্রশ্ন দেই আমি, সেটা হচ্ছে কি যে হচ্ছে 40 লক্ষ সমান কত মিলিয়ন, এটা কিন্তু তোমরা হিসাব করে বের করবা। 40 লক্ষ সমান কত মিলিয়ন, এটা কিন্তু তোমরা হিসাব করে বের করবে, এটা কিন্তু তোমাদেরকে বাসার কাজ দিলাম। এবং হচ্ছে 9 বিলিয়ন 9 বিলিয়ন সমান হচ্ছে কত কোটি। তাহলে এই 2টা প্রশ্ন কিন্তু তোমাদের আমি বাসার কাজ দিলাম। এখানে কিন্তু সূত্র কিন্তু বলে দিচ্ছি, দেখো 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান হচ্ছে কি 100 কোটি। তো সেই ক্ষেত্রে 40 লক্ষ সমান কত মিলিয়ন এটা হচ্ছে বের করবে, এবং 9 বিলিয়ন সমান হচ্ছে কত কোটি এটাও কিন্তু বের করে আমাকে জানাবে যে স্যার আমি এটা পারছি, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা মনে রাখবা, এটা তোমাদের খাতায় কিন্তু খুব ভালোভাবে নোট করে রাখবা। আর এই যে 2টা সমস্যা দিলাম, এই 2টা সমস্যা কিন্তু তোমরা সমাধান করবা, ঠিক আছে। তাহলে দেখো আজকের ক্লাসে কিন্তু আমরা অনুশীলনী 1.1 করার জন্য যে বেসিক বিষয়গুলো দরকার, অর্থাৎ সংখ্যা প্রতীক, স্বাভাবিক সংখ্যা, সার্থক অঙ্ক, অঙ্কপাতন, 10 গুণোত্তর রীতি, দেশীয় সংখ্যা পতন রীতি, আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এই বেসিক বিষয়গুলো কিন্তু জানলাম, ঠিক আছে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর দেখো আগামী লেকচারে কিন্তু আমরা অনুশীলনী যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কিন্তু ধাপে ধাপে কিন্তু সমাধান করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে জানাবো, আমি আবার বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। এবং পরবর্তী লেকচারটি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।